যখন আমি বাক্য শুদ্ধিকরণ পড়ি বা আলোচনা করি তখন আমার মাথায় কাজ করে যে একটি বাক্যে কি কি ভুলগুলো থাকে সেগুলোকে যদি ধরিয়ে দেওয়া যায় তাহলে শিক্ষার্থীদের জন্য বাক্যকে সঠিক করে লেখা অনেক বেশি সহজ হয়ে দাঁড়ায়। প্রথমে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বানানজনিত ভুল। অর্থাৎ একটি বাক্যে সব থেকে বেশি যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে বানানের ভুল। বাক্যের প্রথম সমস্যা হচ্ছে বানানজনিত সমস্যা। অর্থাৎ একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের মধ্যে কোনো জায়গায় বানানের ইরর থাকবে। অর্থাৎ একটি শব্দ বা একটি পদের মধ্যে কোনো জায়গায় বানানের ভুলের কারণে একটি বাক্য কিন্তু ভুল বাক্যে পরিণত হতে পারে। তোমাদের কি মনে হয় বানানগুলো কি ঠিক আছে? না, আমার মনে হয় না বানানগুলো ঠিক আছে। বলো তো তাহলে কি হতে পারে বানানগুলো? কি হতে পারে বলো, তোমরা নিজেরাই বলো কি হতে পারে বানানগুলো। হ্যাঁ, দেখো এই যে বানানগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে কখনো যদি কোনো শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে তার আদি স্বরধ্বনি পরিবর্তন হয়। তো উপন্যাস শব্দটি হচ্ছে মূল শব্দ। এই যে উপন্যাস শব্দটি যদি আমরা এখানে লিখে নেই উপন্যাস, এর সাথে যদি আমরা ইক প্রত্যয় যুক্ত করি, ইক প্রত্যয় যুক্ত করার মাধ্যমে শব্দটা কি হয়ে যাবে, তার আদি স্বরধ্বনির পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যদি উপন্যাস যোগ ইক যুক্ত করি তাহলে শব্দটা হবে কি বলতো, ঔপন্যাসিক। কি হবে বলতো, ঔপন্যাসিক হবে। তাহলে আমি যদি উপন্যাস লিখি তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমি ঔপন্যাসিক লিখতে চাই তাহলে আমার কিন্তু কি করতে হবে, আদি স্বরধ্বনি কিন্তু পরিবর্তন করে ফেলতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দটি কিন্তু কোনো আদি স্বরধ্বনি পরিবর্তন করা হয়নি। আবার আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা। এই যে প্রতিযোগিতা শব্দটি দেখা যাচ্ছে, আমি একটি নিয়ম তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম। যদি কোনো শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে এবং এরপরে যদি তা, তয়ব, হ্যাঁ, তত্ত্ব, বিদ্যা, সভা, জগৎ, পরিষদ এইরকম কোন শব্দ যুক্ত হয় তাহলে তার আগে যে দীর্ঘিকারটা ছিল সেটা কিন্তু রস্যিকারে পরিণত হয়ে যাবে। এই অর্থে এখানে দীর্ঘিকার রয়েছে সেটা কিন্তু রস্যিকার হয়ে যাবে। তার মানে এই শব্দটি কিন্তু একটি ভুল শব্দ হিসেবে এখানে পরিগণিত হচ্ছে। তাহলে শব্দটি কি হবে, প্রতিযোগিতা। এই যে প্রতিযোগিতা বানান লিখতে গেলে আমরা অবশ্যই সেখানে রস্যইকার ব্যবহার করে দিব। আবার আমরা দেখতে পাচ্ছি শারীরিক বানানটা, তোমরা সবাই বোধহয় আমার সাথে একমত হবে এখানে বানানটিতে ভুল রয়েছে। তাহলে কি ভুল রয়েছে বলতো, শারীরিক বানানটা হবে কিন্তু প্রথমে দীর্ঘিকার পরে আবার কিন্তু রস্যিকার। তাহলে দেখো আমরা যখনই কোনো বানান দেখবো বা বাক্যের মধ্যে সেই বানানটা দেখবো তখন আমরা সবার আগে খেয়াল করবো যে এই বানানের মধ্যে কোনো ইরর আছে কিনা বা ভুল ভ্রান্তি রয়েছে কিনা। বানানের ভুল কিন্তু বাক্যের সব থেকে বড় ভুল, এবং এই ভুল যদি তুমি শনাক্ত করতে না পারো তাহলে তুমি কখনই কিন্তু ভালো মার্কস তুমি আদায় করে নিতে পারবে না। এটা কিন্তু আমরা খেয়াল রাখা লাগবে। এই যে দেখো তোমাদের জন্য আমরা দিয়ে দিয়েছি উপন্যাস যোগ ইক ইকুয়াল টু ঔপন্যাসিক। প্রতিযোগিতা বানানটি ঠিক করে দেওয়া হয়েছে, শারীরিক বানানটি এখানে ঠিক করে দেওয়া হয়েছে। এবার আসো আমরা দেখি যে আসলে এখান থেকে যদি বাক্য আসে তাহলে কিভাবে বাক্য আসতো, অর্থাৎ এই ধরনের শব্দগুলো দিয়ে বাক্যের ভুলগুলো আমরা কিভাবে শনাক্ত করব। আমি একটি তোমাদের দেখাচ্ছি বাক্যে কিভাবে প্রয়োগ হয়ে থাকে। বলো তো তোমরা এখানে কোন বাক্যটিতে কিভাবে করে তোমরা শনাক্ত করবে কোন ভুলগুলো রয়েছে। বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে, গীতাঞ্জলি পড়েছ কি, তিনি সস্ত্রীক বা সপরিবারে কুমিল্লায় থাকেন, অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে থাকে। এই বাক্যগুলোর মধ্যে কোথায় ভুল রয়েছে আমি আসলে তোমাদের দেখিয়ে দেই যে কোন বানানটি কি রয়েছে। বিদ্বান বানানটিতে আমরা দেখতে পাচ্ছি একটা ভুল রয়েছে। বিদ্বান কি ভুল রয়েছে কে বলতে পারবে? বিদ্বান বানানটি হবে, হ্যাঁ, এই যে এরকম দয় বয় আকার দিয়ে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। গীতাঞ্জলি বানানে কি আমরা জানি যদি কোনো শব্দে সেই অঞ্জলি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেখানে অবশ্যই রস্যিকার হয়ে যাবে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এই শব্দগুলো সবসময় কি করব, অবশ্যই রস্যইকার দিয়ে ব্যবহার করব। শব্দের শেষে দীর্ঘিকার এখানে থাকবে না, এটা আমরা মনে রাখবো। তিনি সস্ত্রীক বা সপরিবারে কুমিল্লায় থাকেন, এখানে স বানানটা একটি সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে আমরা তোমাদের একটু বলার সুবিধার্থে বলে দিচ্ছি যে স এই শব্দটি দিয়ে মূলত সাথে বোঝায় বা সহকারে বোঝায়, সাথে। আর এই স দিয়ে সাধারণত নিজকে বোঝায়, নিজেকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি আমরা। তাহলে দেখো আমি যদি বলি তিনি সস্ত্রীক মানে এই স দিয়ে ব্যবহার করি তাহলে বোঝাচ্ছে নিজের স্ত্রী নিয়ে কুমিল্লা থাকে, স্ত্রী তো নিজেরই হয় তাই না? তাহলে সেই স্ত্রীকে আলাদা বোঝানোর জন্য স বলার দরকার নেই, তাহলে বলতে হবে স মানে সাথে, অর্থাৎ তিনি তার স্ত্রীর সাথে কুমিল্লায় থাকেন। এই অর্থে আমরা এখানে সয়বা ব্যবহার না করে আমরা কি করব, শুধু সটাকে ব্যবহার করব। আমরা সস্ত্রীক শব্দটাকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা সয়বা কখনোই ব্যবহার করব না, শুধু সিঙ্গেল সটাকে ব্যবহার করব। ঠিক একই রকম ভাবে সপরিবার লিখতে গেলে আমরা সয়বা লিখবো না, আমরা লিখবো হচ্ছে দন্ত স দিয়ে লিখবো। তাহলে আমি আশা করছি তোমরা এই ভুলটা ধরতে পেরেছো। এরপর আসলে আমরা দেখি অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে। এই অপরাহ্ন বানানটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের কি কারো কারো মনে আছে? হ্যাঁ, আমি বলেছিলাম যে অপরাহ্ন হচ্ছে বিকেলের অংশকে বোঝানো হচ্ছে, যেহেতু বিকেল বেলা সূর্য নিচের দিকে চলে যায় এই জন্য যখন আমরা অপরাহ্ন বানানটা লিখবো তখন আমরা কি করব, হয়ের
নিচে নটাকে ব্যবহার করব। সূর্য নিচের দিকে চলে যায় বলে নটাও নিচের দিকে অবস্থান করবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভুল বানানটিতে ভুল রয়েছে। ভুল বানানটি কি হবে বলতো, দ্বিউকার দূর না হয়ে সেটা হচ্ছে। তাহলে দেখো এই বানানের ভুলগুলো কিন্তু আমরা এখানে সমাধান করে দিলাম। আশা করি তোমাদের এই বাক্যগুলোতে কোনো সমস্যা নেই। বিদ্যান বানানটি এখানে ঠিক করে লেখা হয়েছে, গীতাঞ্জলি বানান ঠিক করে লেখা হয়েছে, সস্ত্রীক সপরিবারে কিভাবে লিখবে সেটাও দেখানো হয়েছে, অপরাহ্ন এবং এই ভুল বানানটিকে এখানে কারেকশন করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতা তুলে নিতে পারলে সেটা আরো ভালো হয়। তাহলে আশা করছি এই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে এই ক্লাসের মাধ্যমে, এবং ধারাবাহিক আলোচনা চলছে আমাদের ইনশাল্লাহ। এই বানান নিয়ে আমরা আরো অনেক মজার মজার কাজ কিন্তু করতে পারি। যেমন তোমরা গত ক্লাসে আমি যখন বানান নিয়ে কাজ করেছিলাম, তোমরা অনেকে বলেছিলে যে কিছু কিছু বানান তোমাদের লিখতে গেলে খুব সমস্যা হয়, মুখস্থ সমস্ত এরকম সমস্যাগুলো তোমরা অনেক সময় ফেস করো। তো আমি এই সমস্যাগুলো সমাধান করার জন্য এইখানে একটু স্লাইড ফাঁকা রেখেছি। আমরা মুখস্থ, অধীনস্থ, সমস্ত, ব্যস্ত, বিশ্বস্ত এই বানানগুলো লিখতে গেলে আমরা শব্দের শেষে দন্ত শয়ত ব্যবহার করব নাকি দন্ত শয়থ ব্যবহার করব, এ নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। তো আমি এই ধরনের বানানগুলো আলোচনা করার ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, এটা হচ্ছে বউর মতো, হ্যাঁ, আর এটা হচ্ছে গার্লফ্রেন্ডের মতো আর কি। হ্যাঁ, কেন এই কথা বললাম? যদি মনে রাখবা, বউ যদি চলে যায় তাহলে কোনো অর্থ থাকে না, মানে জীবন মিনিংলেস হয়ে যায়, অর্থাৎ যার বউ নাই তার জীবন আসলে কিছুই নাই। আর যদি গার্লফ্রেন্ড চলে যায়, মানে দন্ত শয়থ যদি চলে যায়, তাহলে অর্থ থাকবে জীবনে, হ্যাঁ অর্থ থাকবে, কোনো সমস্যা নাই। চলে গেছে তাতে কি, নতুন একটা পেজ বলা যাবে। কিন্তু বউ চলে যাওয়া মানে আসলে ছিচে পড়ে যাওয়া, এ লোকের আর কোনো ভবিষ্যৎ নাই, এ লোকের কাছে কেউ আর নতুন করে বিয়ে দিতে চায় না। এজন্য দন্ত শয়থ হচ্ছে অনেকটা বউয়ের মতো, চলে গেলে অর্থ থাকবে না। আর দন্ত শয়থ হচ্ছে গার্লফ্রেন্ডের মতো, চলে গেলেও কি বলতো অর্থ থাকবে। তাহলে আসলে আমরা দেখি যে কার সাথে কোনটা বসে। যেমন ধর আমি বলেছিলাম অর্থপূর্ণ শব্দের সাথে সবসময় দন্ত শয়টাকে ব্যবহার করবা। যেমন ধর আমি বললাম গৃহস্থ, এই যে দেখো গৃহস্থ, এই গৃহস্থ বানানটা যখন আমরা লিখতে যাচ্ছি, দেখো গৃহ মানে কি বলতো ঘর, যেহেতু এটা বাদ দিলে অর্থ থাকছে, তাহলে এই জন্য আমরা সবসময় এর সাথে দন্ত শয়টা ব্যবহার করবো, মানে অর্থপূর্ণ শব্দের সাথে সবসময় দন্ত শয়টা ব্যবহার করা লাগবে। আমি বলছি মুখস্থ, কথাটা মুখস্থ করে নাও, এই যে মুখস্থ, যেহেতু মুখ শব্দের অর্থ রয়েছে এই জন্য তার সাথে দন্ত শয়টা ব্যবহার করা লাগবে। আমি বলছি কি বলতো, এরকম হতে পারে তটস্থ, এই যে তটস্থ লিখতে গেলে আমি এরকম করছি, তাই না? এরকম অসংখ্য শব্দ তুমি পাবে যেগুলো অর্থপূর্ণ শব্দ, তার সাথে তুমি সবসময় দন্ত শয়ত ব্যবহার করবা। এবার আসো আমরা দেখি বোর মধ্যে কি অবস্থা। আমি বলেছিলাম যে অর্থ নেই, তার সাথে কি বসে বলতো, দন্ত শয়ত ব্যবহার করা লাগে। সেটা আমরা কিভাবে নির্ণয় করব? যেমন ধর আমি বললাম আশ্বস্ত, এই দেখো আশ্বস্ত, তাই তো, আশ্বস্ত। গ্রস্ত, তাই তো। তারপর আমি বললাম ধরো বিপদগ্রস্ত, তাই তো। আচ্ছা একটু দাঁড়াও, বিপদগ্রস্ত। যখন আমি বিপদগ্রস্ত লিখছি, দেখো আমি দন্ত শব্দ লিখি, দেখো এখানে শব্দ আমরা দাঁড়াই, এই আশ্ব শব্দের কোন আলাদা কিন্তু অর্থ আমার জানা নেই। গ্রস্ত শব্দ যদি আমরা দন্ত শয়থ বাদ দেই, সরি দন্ত শয়থ হবে, যদি আমরা বাদ দিই দেখো কোনো অর্থ নাই। যদি আমরা বিপদগ্রস্ত এই পর্যন্ত নেই, তাহলে দেখো কোনো অর্থ নাই। অর্থাৎ অর্থহীন শব্দের সাথে সবসময় দন্ত শয়থ ব্যবহার করা লাগবে, আর অর্থপূর্ণ শব্দের সাথে আমরা কি করবো বলতো, সবসময় দন্ত শয়থ ব্যবহার করতে পারবো। তো আশা করি তোমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারো খুব সহজেই। এরপরে আসো আমরা চলে যাই আরো কয়েকটি বানানের মধ্যে। ধর আমি বলতে চাচ্ছি কর্মচারী, পথচারী, এরকম শব্দগুলো রয়েছে আমাদের বাংলা, সরকারি, তরকারি, দরকারি, এগুলোর মধ্যে আমরা শব্দ দীর্ঘার ব্যবহার করবো, রস্যইকার ব্যবহার করবো। এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য আমি একটা কথা বলে থাকি, যদি ব্যক্তিকে বোঝায়, ব্যক্তি বোঝায়, তাহলে শব্দের সাথে দীর্ঘার ব্যবহার করবে। আর যদি ব্যক্তি না বোঝালে সেখানে রস্যইকার ব্যবহার করবে। আসলে খেয়াল করে দেখি, কর্মচারী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যেহেতু কর্মচারী দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা শব্দের সাথে দীর্ঘার ব্যবহার করব। আমি বলছি পথচারী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যেহেতু পথচারী দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমি শব্দের সাথে দীর্ঘার ব্যবহার করব। আমি বলছি দরকারি যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে আমি শব্দের সাথে কি বলতো, রস্যইকার ব্যবহার করে দিব। আমি বলছি তরকারি, যেহেতু শব্দের শেষে রস্যইকার নাকি দীর্ঘার প্রসঙ্গ আসছে, এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে আমি এখানে অবশ্যই রস্যইকার ব্যবহার করে দিব। তাহলে দেখো এই জাতীয় বানানগুলো কিন্তু খুব সহজে তুমি সমাধান করতে পারবে যদি তুমি এই রুলসটা জেনে যাও। তাহলে আমরা মোটামুটি ভাবে বানানের একটি স্লাইড দেখলাম, যাতে করে কিভাবে করে বানানকে শুদ্ধ করা যায়। বাক্য শুদ্ধিকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু বানানের ভুল। আমরা অবশ্যই বানানকে খুব গুরুত্বের সাথে দেখবো, বিবেচনা করব। আমি আরেকটা বানান তোমাদের এখানে দেখাতে পারি, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি বানানটি। দেখো আমি অনেক সময় বলে থাকি যে যখন তুমি বিয়ে করছো না, অর্থাৎ তুমি সিঙ্গেল আছো, সেই পর্যন্ত তোমার লাইফটা খুব সুন্দর। তো যখন থেকে ওই ভদ্রলোক, অর্থাৎ যাকে আমরা শ্বশুর বলছি,
সে ওই শাশুড়িকে বিয়ে করে আনলো, তখন থেকে তার জীবনে কি বলতো বালা মুসিবত বিপদ আপদ শুরু হয়ে গেল। এই যে শাশুড়ির আসার কারণে যে শ্বশুরের জীবনে বিপদ শুরু হয়ে গেল, এই বিপদকে বলা যায় বোঝা। তো শ্বশুরের কথা যখন আমাদের মাথায় আসবে, তখনই আমরা তার মাথার একটা বোঝাকে বহন করে দিব, অর্থাৎ একটা ব্যবহার করে দিব। তো শাশুড়ি সেই বোঝাটাকে কখনোই ব্যবহার করে না, মানে ক্যারি করে না, এই জন্য শাশুড়ি সবসময় সিঙ্গেল থাকবে। তাহলে শাশুড়ি তাহলে কি করে? শাশুড়ি সারাদিন শুয়ে থাকে, এই শুয়ে বানানে দন্ত তালুবর স্বরসুকে আমরা ব্যবহার করে থাকি, এবং সে কি করে? সারাদিন শুয়ে শুয়ে সে মুড়ি খায়, মুড়ি বানান ডয়সনরা ব্যবহার করে থাকে। তাহলে শ্বশুর বানান কি হবে? শ্বশুর বানান তার বিপরীতে আমরা বয়সনরা ব্যবহার করে দিব। তাহলে শাশুড়ি বানানে ব থাকবে না, শ্বশুর বানানের ব থাকবে, শাশুড়ি মুড়ি খায় ডয়সনরা, এবং শ্বশুর বানানের বয়সনরা ব্যবহার করতে পারি। এভাবে করে কিন্তু আমরা অনেক বানানকে আমরা কিন্তু ভালো করে শিখে নিতে পারি, কৌশলগতভাবে আমরা এগুলোকে সমাধান করতে পারি। তো আসো আমরা এর পরের পার্টে চলে যাই। আসলে এই সন্ধির ভুলটি মূলত বানানেরই একটি ভুল। সন্ধির প্রয়োগ না জানার কারণে আমরা অনেক সময় বানানে ভুল করে বসি। সন্ধিকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা না করে থাকি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের বানানে ভুল হতে পারে। কিভাবে? যেমন ধরো এখানে বলা আছে উপরোক্ত বাক্যটি ভুল রয়েছে। এই উপরোক্ত বানান লিখতে গেলে আমরা সবসময় এই বানানটিকে ব্যবহার করে থাকি। দুরবস্থা বানানটি লিখতে গেলে আমরা এটা ব্যবহার করে থাকি, আকার দিয়ে থাকি। তো এগুলো কেন আসলে ভুল? এর কারণ কোন জায়গায়? তাহলে আমরা দেখি এগুলো আসলে কি হবে। শব্দটি হবে উপরযুক্ত, এবং কি বলতো দুরবস্থা হবে, আকারটা বাদ দিয়ে আমরা লিখবো দুরবস্থা। এই বানানগুলো কিন্তু আমরা এখানে শুদ্ধ করে দেখতে পারি। তো এই সন্ধিজনিত ভুল থেকে মূলত বানানে কিভাবে করে চলে আসে বাক্যের মধ্যে আমরা একটু খেয়াল করি। এখানে বলা আছে, দেখো, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, সূর্যোদয়ের পূর্বে পরীক্ষা শুরু হবে না। এবার দেখো এই যে উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় বলা হলো, এখানে শব্দটি কি বলতো হয় হবে উপরি উক্ত, উপরি উক্ত, আর যদি সন্ধি করি তাহলে শব্দটি হবে উপরযুক্ত, এরকম হয়ে যাবে। সূর্যোদয়ের বানানটিতে ভুল রয়েছে, ওকার হবে একটি, হ্যাঁ তাই তো, এবং পরীক্ষা বানানে একটি ভুল রয়েছে। পরীক্ষাও সন্ধি বিচ্ছেদের কারণে ভুল রয়েছে, দীর্ঘার ব্যবহার করা লাগবে। পরিযোগিক্ষা রস্যই অথবা দীর্ঘের পরে যদি রস্যই অথবা দীর্ঘই আসে, তাহলে সেখানে দীর্ঘার হয়ে যায়। তাহলে কি হবে? পরিযোগিক্ষা, যেহেতু পরি বানানে আমরা দেখতে পাচ্ছি রস্যইকার রয়েছে, এরপরে যেহেতু ইক্ষা যুক্ত হয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে রস্যইকার এবং এখানে দীর্ঘার কারণে একটি দীর্ঘার হয়ে যাবে, সেখানে রস্যইকার থাকবে না। তাহলে পরীক্ষা বানানটিতে ভুল রয়েছে। দেখো সন্ধি না জানার কারণে কিন্তু আমাদের বাক্যে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে আমরা দেখে নিই এই বাক্যগুলো থেকে পরীক্ষায় আমরা কি রকমের উত্তর করব। দেখো এখানে লেখা আছে উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয় এবং সূর্যোদয়ের পূর্বে পরীক্ষা শুরু হবে না। সূর্যোদয় বানানটি ঠিক করে দেওয়া হয়েছে এবং পরীক্ষা বানানটি কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। দেখো সন্ধির কারণে, যদি সন্ধি না জানার কারণে কি তোমার বাক্যে ভুল হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে জানলাম, এবং এরপরে কোন বিষয় নিয়ে আলোচনা করো তা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। সমাসজনিত ভুল, সমাসের জ্ঞান ভালো না থাকার কারণে কিন্তু বাক্য ভুল হতে পারে। এই ভুলগুলো দেখো সুকিসিনী, নিরপরাধী বাক শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো কিভাবে সমাধান করা যায় বাক্যের মাধ্যমে সেটা আমরা দেখার চেষ্টা করছি। আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, আকণ্ঠ শব্দটি হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ। এই আকণ্ঠ পর্যন্ত, যখন আকণ্ঠ বলা হচ্ছে, এই আ পর্যন্ত ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কণ্ঠ পর্যন্ত। এই আকণ্ঠ মানে কিন্তু কণ্ঠ পর্যন্ত, এখানে অতিরিক্ত ভাবে আর পর্যন্ত শব্দটাকে ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে আমরা বাক্যের এই যে বাক্যটি রয়েছে কিন্তু এটা ভুল বাক্য। কিসের ভুল বলতো? সমাসের ভালো না জানার কারণে ভুল। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে সমাধান করতে পারি? হয় আমরা লিখবো আকণ্ঠ ভোজন করলাম, অথবা কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম। হয় আকণ্ঠ ভোজন করলাম লিখবো, অথবা কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম লিখবো। কখনই আমরা আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম এই কথা বলতে পারবো না। যদি আমরা বলে থাকি তাহলে সমাসের ভুলের কারণে কিন্তু বাক্যটি ভুল বাক্যে পরিণত হবে এবং বাক্যটি ভুল হয়ে যাবে, তুমি 1 নাম্বার তোমার কাটা পড়ে যাবে। তাহলে আশা করছি এই অংশটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। এরপরে আসো আমরা চলে যাই পরের স্লাইডে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, দেখি পরে কি ধরনের ভুলগুলো রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাহুল্য দোষ। বাহুল্য মানে অতিরিক্ত বলা, তাই না? যতটুকু দরকার তার অতিরিক্ত যখনই কোনো কিছু প্রয়োগ করা হয়ে যায় তখন সেটা আমরা বলি বাহুল্য দোষ। এই বাহুল্য দোষের সমস্যাগুলো কোথায় একটু খেয়াল করি আমরা। বাহুল্য দোষ কিভাবে করে বাক্যের মাঝে চলে আসতে পারে দেখো। এই যে শুধুমাত্র বা কেবলমাত্র এই জাতীয় শব্দগুলো যে আমরা ব্যবহার করছি, এগুলোর কারণে কি হচ্ছে বলতো? এগুলোর কারণে কি হচ্ছে? বাক্যের বাহুল্য দোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই বাহুল্য দোষটা কেমন? যেমন ধরো আমরা ইংরেজিতে একটা ওয়ার্ড ব্যবহার করি, কি বলতো? অনলি। অনলি মানে কি বলতো? হয় শুধু, অথবা মাত্র, অথবা কেবল। আমরা কিন্তু কখনোই বাক্যের মাঝে অনলি অনলি দুইবার কিন্তু ব্যবহার করি না, কিন্তু আমরা যখনই বাংলা লিখতে যাই
তখন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই শুধুমাত্র, কেবলমাত্র এই জাতীয় শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এটা কিন্তু বাহুল্য দোষ। বাহুল্য দোষই হচ্ছে যখন একই অর্থপূর্ণ শব্দ একই কারণে দুইবার ব্যবহার করা হচ্ছে। বিরক্তি শব্দ আর বাহুল্য দোষ কিন্তু এক বিষয় নয়, আমরা কিন্তু খেয়াল রাখবো। তাহলে দেখো এই বাহুল্য দোষটা কিভাবে করে বাক্যের মাঝে কাজ করছে একটু খেয়াল করি আমরা। ধরো এখানে এই বাক্যগুলোকে শব্দগুলো শিকড় লেখা দেওয়া হয়েছে, শুধু মাত্র না লিখে আমরা লিখবো হয় শুধু অথবা মাত্র অথবা কেবল ব্যবহার করবো। আমরা কখনোই শুধুমাত্র, কেবলমাত্র বা এরকম শব্দগুলো আমরা ব্যবহার করব না। আবার একটি শব্দ রয়েছে আয়ত্তাধীন। শব্দটি হয় আয়ত্ত হবে অথবা অধীনে হবে। কখন আয়ত্তাধীন বলবো না, আমরা বলবো হয় আয়ত্তে রয়েছে অথবা আমার অধীনে রয়েছে। আয়ত্তাধীন বলে কিছু নেই। অশ্রু জল, অশ্রু মানেই চোখের জল। অশ্রু মানে যেহেতু চোখের জল ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে অতিরিক্ত ভাবে আর কোনো জল ব্যবহার করার দরকার নেই। অর্থাৎ আমি অশ্রু জল শব্দটি ব্যবহার না করে লিখবো চোখের জল অথবা অশ্রু লিখবো। অশ্রু জল শব্দটি কিন্তু বাহুল্য দোষে দুষ্ট হবে। এবার আসলে আমরা দেখি এই বাহুল্য দোষ থেকে পরীক্ষায় কি ধরনের বাক্য কমন পড়তে পারে। আমরা দেখে নিচ্ছি। পরীক্ষা চলাকালীন সময়ে বাইরে যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে, দেখো পরীক্ষা চলাকালীন, এই চলাকালীন দিয়েই পরীক্ষা চলার সময়টাকে বোঝাচ্ছে। যেহেতু এই কালীন দিয়ে কাল মানে সময়কে বোঝাচ্ছে, এক্ষেত্রে এই সময় যদি তুমি অতিরিক্ত ব্যবহার করো তাহলে কিন্তু বাক্যটি বাহুল্য দোষের কারণে দুষ্ট হয়, সেটা কিন্তু ভুল বাক্যে পরিণত হতে পারে। তাহলে আমরা কি লিখবো? আমি লিখবো পরীক্ষা চলার সময় বাইরে যাব না, অথবা পরীক্ষা চলাকালীন বাইরে যাব না। আমি কালীন ব্যবহার করলে সময় ব্যবহার করব না, আর সময় ব্যবহার করলে আমি কালীন শব্দটাকে ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করি তাহলে সেটা কি বলতো বাহুল্য দোষের কারণে বাক্যটি ভুল বাক্যে পরিণত হবে। বৃক্ষটি সমূল সহ তুলে ফেলা হলো। এই স শব্দটি দিয়ে আমরা একটু আগে ব্যবহার করেছিলাম, স মানে সাথে বোঝায়। তোমাদের কি মনে আছে? স মানে সাথে, আবার এই সহ দিয়েও কিন্তু সাথে বোঝাচ্ছে। তাহলে দেখো একই শব্দকে আমি কি করছি, এখানে স দিয়ে সাথে বোঝাচ্ছি, আবার এখানে সহ দিয়ে সাথে বোঝাচ্ছি। এইটা কিন্তু একটা বাহুল্য দোষে দুষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হবে বলতো? বাক্যটি হয়ে যাবে, হ্যাঁ, বৃক্ষটি সমূলে অথবা বৃক্ষটি মূল সহ তুলে ফেলা হলো। আমি যদি স ব্যবহার করি তাহলে সহ ব্যবহার করব না, আমি যদি সহ ব্যবহার করি তাহলে সটাকে ব্যবহার করব না। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? তোমরা যদি না বোঝো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু খুব দ্রুত তোমাদের সেগুলো সমাধান বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসো আমরা এর পরের স্লাইডে চলে যাই, দেখি পরের স্লাইডে কি নিয়ে আলোচনা করা হয়েছে। লিঙ্গজনিত ভুল, অর্থাৎ পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ নির্ণয় করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। আমাদের বাংলায় প্রচুর শব্দ রয়েছে, আমরা অনেক শব্দ ব্যবহার করি যেগুলো লিঙ্গান্তরে করতে গিয়ে আমরা ভুল করে থাকি। যেমন অনাথিনী, এই শব্দটি আসলে ভুল। শব্দ হচ্ছে অনাথ, এর স্ত্রীবাচক হচ্ছে অনাথা। অর্ধাঙ্গিনী শব্দটি আমরা কে না ব্যবহার করি বলতো? অর্ধাঙ্গিনী শব্দটাও ভুল। শব্দটি হবে অর্ধাঙ্গ মানে পুরুষ বোঝাচ্ছে, আর অর্ধাঙ্গী হচ্ছে স্ত্রীকে বোঝাচ্ছে। পিশাচিনী এরকম কোনো শব্দ নাই। আমরা দেখতে পাচ্ছি অনাথিনী এই শব্দ যখন আমরা ব্যবহার করছি তখন সেটা ভুল হচ্ছে, অর্ধাঙ্গিনী ভুল হচ্ছে, পিশাচিনী শব্দটি ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? লিঙ্গজনিত কারণে ভুল হচ্ছে। অর্থাৎ পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ নির্ণয় করতে যে আমাদের কৌশল, সেই কৌশল না জানার কারণে বা উপায় না জানার কারণে কিন্তু শব্দগুলো ভুল হয়ে যাচ্ছে। আসলে আমরা দেখি এই শব্দগুলো সঠিক রূপ কি হবে। আমরা দেখতে পাচ্ছি অনাথা অনাথিনী না হয়ে অর্ধাঙ্গিনী হয়ে, হ্যাঁ অর্ধাঙ্গিনী না হয়ে হবে অর্ধাঙ্গী, এবং পিশাচিনী না হয়ে যাবে পিশাচী। এই শব্দগুলো কিন্তু আমরা শুধু দেখতে পাচ্ছি। আসলে দেখি এই লিঙ্গ যদি ভুল থেকে আমাদের বাক্য কিভাবে করে কমন পড়তে পারে। দেখি আমরা একটু বাক্যের ভুলগুলো। মেয়েটি পাগলি হয়ে গেছে, এরকম শব্দ আমরা দেখতে পাই, বাক্য দেখতে পাই। এখানে একটি ব্যাপার আছে, বিধেয় বিশেষণ নামে একটি ব্যাপার আছে। বিধেয় বিশেষণ কি বলে? যদি বিশেষ্যটি যদি স্ত্রীবাচক শব্দকে বোঝায় ডিরেক্টলি, তাহলে তার বিশেষণটা সবসময় পুরুষবাচকে হবে। অর্থাৎ মেয়েটি যেহেতু স্ত্রীবাচক শব্দকে কোট করে দিয়েছে, এজন্য তার যে বিশেষণ পত্র সেটা হচ্ছে পুরুষবাচক হবে। অর্থাৎ মেয়েটি পাগলি নয়, মেয়েটি পাগল হয়ে গেছে। এখানে আমাদের পাগল বলতে হবে, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ হচ্ছে পাগল, সেটাকে ব্যবহার করতে হবে। এটি কিন্তু বাক্যটি ভুল বাক্য, লিঙ্গজনিত ভুলের কারণে কিন্তু বাক্যটি ভুল হয়ে গেছে। এটা সঠিক রূপ আমরা এখানে লিখে দিয়েছি, মেয়েটি পাগল হয়ে গেছে। তাহলে লিঙ্গের ভুলের কারণে বাক্য ভুল হতে পারে, সেটা আমরা জেনে নিলাম। প্রত্যয়জনিত ভুল, প্রত্যয়ের ভুল। প্রত্যয় ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি টপিক। এই প্রত্যয়ের ভুলের কারণে বাক্য ভুল হতে পারে। কিভাবে আমরা প্রত্যয়ের ভুলকে সমাধান করতে পারি বলো তো তোমরা একটু? হ্যাঁ, কিভাবে সমাধান করতে পারি? আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে কি, কোন বিশেষণ জাতীয় শব্দের সাথে যদি আমরা জ ফালা অথবা যদি তা যুক্ত করি তাহলে শব্দটা নাউন হয়ে যায়, মানে বিশেষ্য হয়ে যায়। কিন্তু কখনোই এই জফালা এবং তাকে একসাথে যুক্ত করা যাবে না। যুক্ত করি তাহলে শব্দটি ভুল শব্দ হয়ে যাবে। যেমন ধরো আমি শব্দ ব্যবহার করলাম দরিদ্র। দরিদ্র একটি বিশেষণ জাতীয় শব্দ। এখন এর সাথে আমরা যদি একটি তা যুক্ত করি তাহলে হবে দরিদ্রতা। ঠিক আছে, দরিদ্রতা হবে। কিন্তু আমি যদি এমন করি, ধরো দরিদ্র
হ্যাঁ, এরপর আবার যদি তা যুক্ত করি, মানে জফলা যুক্ত করবো যে তা যুক্ত করে, তাহলে শব্দটা কিন্তু ভুল হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো যে আমরা যখনই জফলা যুক্ত করছি তখন শব্দের আদি স্বরধ্বনির পরিবর্তন হবে। আদি স্বরধ্বনির পরিবর্তন মানে আসলে এখানে যে দ রয়েছে, যদি এর সাথে কোনো কার চিহ্ন না থাকে, অ থাকে, তাহলে সেটা পরিবর্তনে আ হয়ে যাবে, আ। তাহলে শব্দটার সাথে যদি আমি তা যুক্ত করি, তার কোনো পরিবর্তন হবে না, শব্দের কেবলই দরিদ্রতা হবে, দরিদ্রতা। কিন্তু যদি আমি জফলা যুক্ত করি, তাহলে শব্দটা হয়ে যাবে দারিদ্রতা বা দারিদ্র, দারিদ্রতা নয়, দারিদ্র হবে। আমি যদি জফলা যুক্ত করি, তাহলে তারপরে কখনোই আমি এভাবে যুক্ত করতে পারবো না, এই যে এরকম হবে না, শব্দটি কখনোই এরকম হবে না। জফলা যুক্ত করলে তার সাথে আপনি তা যুক্ত করে তাকে আর বিশেষক তৈরি করা যাবে না। জফলা যুক্ত করেছেন মানে সেখানে আর কোনো কিছু অতিরিক্ত যুক্ত করার দরকার নেই, সেটা অলরেডি নাউন হয়ে গেছে। তাহলে এরকম ভুল কিন্তু আমরা পরীক্ষা অসংখ্য পাই। আমরা দেখে নেই এখানে এই জাতীয় ভুলগুলো কিভাবে সমাধান করা আছে, একটু দেখে নিই আমরা। যেমন ধরো দৈন্যতা দেওয়া আছে, এই যে দৈন্য শব্দ হচ্ছে দিন, দিন, তাই তো, অভাব। তাহলে এখানে দেখো এই শব্দটা যদি আমরা আদি স্বরধ্বনি পরিবর্তন করি, তাহলে আদি স্বরধ্বনি তোমাদের নিয়মটা বলে দিচ্ছি আমি। অ থাকলে সেটা আ হয়ে যাবে, অ থাকলে সেটা কি হবে বলো, আ হয়ে যাবে, আ। অ থাকা মানে সেটা আ হয়ে যাবে। রস্যই অথবা যদি দীর্ঘই থাকে সেটা এ অথবা ওই হয়ে যাবে। রস্যু অথবা যদি দীর্ঘ থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে ও অথবা ঔকার হয়ে যাবে। এগুলো হচ্ছে আদি স্বরধ্বনির পরিবর্তনের নিয়ম। এবার দেখো যেহেতু শব্দটা দ্বিকার দিয়ে রয়েছে, তাহলে এরপরে যদি আমরা একটু জফলা যুক্ত করি, জফলা যুক্ত করলে শব্দের আদি স্বরধ্বনি পরিবর্তন হবে, তা যুক্ত করলে হবে না। তাহলে দেখো শব্দটা কি হবে বলতো, শব্দটি হয়ে যাবে দৈন্য। এই দ্বিকারের কারণে এখানে একটি ঔকার চলে আসবে, এই যেরকম হয়ে যাবে, দৈন্য হয়ে যাবে। এবার দেখো আমরা অনেকে দেখতে পাই দৈন্যতা, এই যে দেখো আমি তোমাদের কি বলেছিলাম, তোমাদেরকে মনে আছে, যদি তুমি জফলা ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অতিরিক্ত তয়কার তা যুক্ত করতে পারবে না। তাহলে শব্দটা কি হবে বলতো, কেবল দৈন্য হবে, অথবা হতে পারে কি বলতো, এটার সাথে তা যুক্ত করলে হবে দীনতা। শব্দটা দৈন্যতে ঠিক আছে, দীনতা ঠিক আছে, কিন্তু আমরা যদি সেটাকে দৈন্যতা বলি তাহলে কিন্তু শব্দটি ঠিক নেই। ঠিক একই রকম ভাবে আবশ্যকীয় না বলে আমাদের বলা উচিত আবশ্যক, উৎকর্ষতা না বলে আমাদের বলা উচিত উৎকর্ষ। এই জাতীয় ভুলগুলোকে আমরা প্রত্যয়জনিত ভুল বলছি। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। দেখি এখান থেকে পরীক্ষায় বাক্যে কিভাবে কমন পড়তে পারে, একটু খেয়াল করি আমরা সবাই। আসো, তার সৌজন্য তাই মুগ্ধ হয়েছি। দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা কোনটিতে ঠিক, তাহলে আমরা সৌজন্যতা শব্দটিতে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এখানে দেখো আমি জফলা যেহেতু ব্যবহার করেছি, তাহলে এখানে তয়কার তা যুক্ত করা যাবে না। তাহলে শব্দটি কি হবে বলতো, তার সৌজন্যে মুগ্ধ হয়েছে, সৌজন্যে। তাহলে এখানে কেবলই আমরা জফলা ব্যবহার করলে, একটা ওকার ব্যবহার করে, অথবা শব্দ হতে পারে সুজনতা, সুজনতা হতে পারে, অথবা সৌজন্য হতে পারে। দারিদ্রতা শব্দটা আমরা ব্যবহার করেছিলাম, যেহেতু আমরা এখানে জফলা ব্যবহার করেছি, তাহলে এখানে তয়কার তা যুক্ত করতে পারবো না। দারিদ্রতা, এখানেও শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভুল রয়েছে, কারণ কি, তা যুক্ত করলে সেখানে আর অতিরিক্ত ভাবে কোনো কার চিহ্ন যুক্ত হবে না, এই কারণে ভুল রয়েছে। তাহলে শব্দটি হবে কেবলই দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা। আসলে দেখিনি আমাদের স্লাইডে এগুলোকে কিভাবে দেখানো হয়েছে, তো দেখে নিই আমরা। হ্যাঁ দেখো, তার সৌজন্য মুগ্ধ হয়েছি, দারিদ্র অথবা দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, এভাবে করে বাক্যটিকে শুদ্ধ করা হয়েছে। এর পরের স্লাইডে আমরা চলে যাই, কি বলছে পরের স্লাইডে। হ্যাঁ, উৎকর্ষবাচক শব্দের ভুল। উৎকর্ষবাচক, অনেক সময় আমরা সুপারলেটিভ করতে গিয়ে আমরা কি করি, অতিরিক্ত ব্যবহার করে ফেলি। যেমন ধরো কনিষ্ঠতম, কনিষ্ঠ মানে সব থেকে ছোটকে বোঝাচ্ছে, কনিষ্ঠ। এরপরে আবার তম ব্যবহার করার কোনো দরকার নাই। শ্রেষ্ঠ দিয়ে সর্বোচ্চটাকে বোঝাচ্ছে, এরপরে আর তম ব্যবহার করার দরকার নেই। এই ধরনের ভুলগুলোকে আমরা বলছি উৎকর্ষবাচক শব্দের ভুল। ধরো এই বাক্যগুলোকে বা এই শব্দগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি, কনিষ্ঠ লিখলে আমি তম ব্যবহার করব না, তাহলে শব্দটি হবে কেবলই কনিষ্ঠ। শ্রেষ্ঠতম না ব্যবহার করে আমরা বলবো কেবলই শ্রেষ্ঠ। দেখি আসো এই ভুলগুলো থেকে কিভাবে শুদ্ধ করা যায়। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, পরীক্ষায় অধিক আসার মতো একটা বাক্য। বিদ্বান বানান ঠিক করা হয়েছে এখানে, অপেক্ষা শ্রেষ্ঠতর, তর এখানে ব্যবহার না করে আমরা কি লিখবো, কেবলই শ্রেষ্ঠ লিখবো, অর্থাৎ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। দেখো বাক্যটি এভাবে করে শুদ্ধ করা হয়েছে। আশা করছি তোমরা এই বাক্যটি ভালো করে আয়ত্ত করতে পেরেছ। গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী দোষটা কি, কে বলতে পারবে? গুরুচণ্ডালী দোষটা হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ। একটি বাক্যের মাঝে যদি আমরা একই বাক্যের মাঝে সাধু এবং চলিতকে মিশাই লিখি, তাহলে সেই বাক্যটিকে বলা হয় গুরুচণ্ডালী দোষের কারণে ভুল বাক্য। কিভাবে আমরা খেয়াল করি, এখানে বাক্য দেখানো হয়েছে, ধরো বলা হলো তাহার সাথে কথা হয়েছে। সাধু এবং চলিত ভাষার পার্থক্যটা সবচেয়ে বেশি আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদে, তাই তো। দেখো এখানে ব্যবহার করা হচ্ছে তাহার,
আমরা সবাই বলতে পারবো এটা হচ্ছে সাধু ভাষার রূপ, আর হয়েছে এটা হচ্ছে চলিত ভাষার রূপ। তাহলে দেখো একই বাক্যের মাঝে এক অংশে সাধু ভাষাকে প্রয়োগ করা হয়েছে, আবার এক অংশে করা হচ্ছে চলিত ভাষার প্রয়োগ। তাহলে এটা কোন ধরনের ভুল বলতো? এটা অবশ্যই গুরু চণ্ডালী দোষ, অর্থাৎ সাধু এবং চলিত ভাষা মিশ্রণ হয়েছে, বাক্যটি ভুল বাক্য হয়ে গেছে। তাহলে এই বাক্যটি কিভাবে আমরা শুদ্ধ করতে পারি? দেখো এখানে বলা যেতে পারে হয় পুরোটাই তুমি চলিত ভাষা ব্যবহার করবে, অথবা পরে তুমি সাধু ভাষা ব্যবহার করবে। যেমন ধরো তার সাথে কথা হয়েছে বলতে পারি আমরা চলিত ভাষার রূপ, অথবা তাহার সহিত কথা হইয়াছে, অর্থাৎ সাধু ভাষায় তোমরা ব্যবহার করি, তার হয়ে যাবে তাহার, সাথে হয়ে যাবে সহিত, এবং হচ্ছে হইয়াছে ক্রিয়ারূপ আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো গুরুচণ্ডালী দোষের কারণে কিন্তু বাক্যে ভুল হতে পারে। এরপরে আসনের অপপ্রয়োগ। বচন, একটি শব্দকে সর্বোচ্চ একবার বহু বচন করা যাবে। যদি একের অধিক যদি আমরা বহু বচন করি তাহলে সেটা বচনের অপপ্রয়োগ হয়ে যেতে পারে, বাক্যের ভুলের জন্য এটা যথেষ্ট। ধরো আমরা বলছি মাছগুলো, এই মাছের আগে দেখো সব দিয়ে আমরা একবার বহু বচন করেছি, আবার আমরা গুলো দিয়ে একবার বহু বচন করেছি। শিক্ষক মন্ডলী, আমরা দেখি শিক্ষকের সাথে আমরা মন্ডলী যুক্ত করে একবার বহু বচন করেছি, আবার সকল শব্দ দিয়ে আমরা বহু বচন করেছি। তাহলে দেখো একই শব্দকে বহু বচন করার জন্য সকল ব্যবহার করা হলো, একই শব্দকে বহু বচন করার জন্য মন্ডলী ব্যবহার করা হলো, একই শব্দকে বহু বচন করার জন্য সব ব্যবহার করা হলো, একই শব্দকে বহু বচন করার জন্য গুলো ব্যবহার করা হলো। এটা কি বলো ঠিক আছে? না, অবশ্যই এটা বচনের অপপ্রয়োগ ঘটেছে। তাহলে কিভাবে শব্দটিকে শুদ্ধ করা যায় তা আমরা দেখে নিয়ে আসো। হয় আমরা লিখবো মাছগুলো, অথবা সব মাছ। শিক্ষক মন্ডলী হবে। উন্নত প্রাণীবাচকের বেলায় বহু বচন হিসাবে কেবল মন্ডলী, বর্গ, বৃন্দ, গণ এই জাতীয় শব্দগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ শিক্ষকের সাথে কখনোই আমরা সব, সকল ব্যবহার করতে পারবো না। শিক্ষক কেবল মন্ডলী বা শিক্ষক বর্গ, শিক্ষক বৃন্দ এই জাতীয় শব্দগুলো ব্যবহার করা লাগবে। অর্থাৎ আমরা জানলাম একটি শব্দকে একবার সর্বোচ্চ বহুবচন করা যাবে, তাকে কোনোভাবেই একের অধিক দুইবার বহুবচন করা যাবে না। যদি বহুবচন করো তাহলে সেটা বহুবচন অপব্যয়ের কারণে বাক্যটি কিন্তু ভুল বাক্যে পরিণত হতে পারে। একটি বাক্য কতগুলো কারণে ভুল হতে পারে, অর্থাৎ আমরা যদি রোগকে নির্ণয় করতে না জানি আমরা কিন্তু বাক্য শুদ্ধ করতে পারবো না। এই জন্য আমরা বাক্যের ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আগে, তারপর আমরা তোমাদের দেখাবো কিভাবে করে বাক্যগুলো সঠিক করা যাচ্ছে। এই জন্য দেখো কিন্তু আমরা বারবারই কি করছি বলতো, এই যে দেখো আমরা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সকল মানুষ মরণশীল। বলতো এটা কি আমরা ব্যবহার করি না? অবশ্যই ব্যবহার করি। মানুষ শব্দটি অলরেডি কিন্তু এখানে বহুবচন করা আছে। মানুষ মরণশীল বলতে কি আমরা শুধু একটা মানুষকে বোঝাই? না, আমরা সকল মানুষকে বোঝাই। তাইলে দেখো এই মানুষ শব্দটি যেহেতু এখানে বহুবচন রূপে ব্যবহার করা রয়েছে, তাহলে এর আগে আর সকল শব্দটি ব্যবহার করার কোনো দরকার নাই। যদি ব্যবহার করি তাহলে বচনের অপব্যয়ের কারণে বাক্য কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি হবে বলতো, কেবলই মানুষ মরণশীল হবে, অর্থাৎ মানুষ মরণশীল লিখলে কিন্তু বাক্যটি শুদ্ধ হয়ে যায়। পদের দ্বিত্বজনিত ভুল। হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে বা বিভিন্ন রকম শব্দের প্রয়োগের ক্ষেত্রে আমরা বিশেষণ পদটাকে এমন ভাবে ব্যবহার করি যেটা দ্বিত্ব মানে দুইবার ব্যবহার করার কারণে, এই যে সবিনয় পূর্বক, সানন্দিত শব্দগুলো আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা অনেক সময় বলি যে সবিনয় পূর্বক নিবেদনে, এই যে সবিনয় পূর্বক শব্দটি হবে না, শব্দটি কি হবে বলতো, বিনয় পূর্বক নিবেদনে, এই যে, অথবা সবিনয় নিবেদন, অর্থাৎ স লিখলে পূর্বক শব্দটা ব্যবহার করব না, আর পূর্বক লিখলে স ব্যবহার করব না। শব্দের সানন্দিত নয়, শব্দটা হচ্ছে সানন্দে, আজকে আমি সানন্দে গ্রহণ করলাম, সানন্দিত শব্দটি আসলে ব্যবহার অপপ্রয়োগ হবে। আসলে দেখি এই ধরনের বাক্য, এই ধরনের থেকে আমরা কি ধরনের বাক্য পরীক্ষা কমন পেতে পারি। সবিনয় পূর্বক নিবেদনে, এই যে আমরা ধরো অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে এরকম একটা জিনিস ব্যবহার করেছি, এটাকে ঠিক করে লিখলে আমরা লিখবো কি বিনয় পূর্বক অথবা সবিনয় নিবেদনে, এই যে। তাহলে দেখো বিশেষণ পদের দ্বিত্বজনিত কারণে কিন্তু বাক্য ভুল হতে পারে, এটা কিন্তু আমরা এই স্লাইডের মাধ্যমে দেখতে পেলাম। দেখো অর্থ সামঞ্জস্যহীন পদের অপপ্রয়োগের কারণে, অর্থাৎ যে শব্দটি বা যে পদটি যার সাথে বসার কথা না তাকে যদি তুমি সেভাবে ব্যবহার করো তাহলে সেটা কি বলতো, ব্যালেন্স না রাখার কারণে, অর্থাৎ অর্থ সামঞ্জস্য হারিয়ে ফেলার কারণে কিন্তু বাক্যটি ভুল হয়ে যেতে পারে। তাহলে কিভাবে আমরা সেটাকে সমাধান করবো? যেমন ধরো আমরা দেখছি ছেলেটি ভয়ানক মেধাবী, তাহলে দেখো যে মেধাবী শব্দটির সাথে কি ভয়ানক শব্দটি কোনোভাবে কিন্তু যায় বলতো, যায় না। ছেলেটি ভয়ানক মেধাবী, আমি কিন্তু মেধাবীর সাথে ভয়ানক শব্দটি ব্যবহার করতে পারি না। অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, অধ্যাপনায় নয়, দেখো অধ্যাপনায় নাকি অধ্যয়ন, কোনটা? অধ্যয়ন হবে, তাই তো। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি বানানে কোনো ভুল নেই, বানানে কোনো ভুল নেই, কিন্তু শব্দটিকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে শব্দটি বলে এখানে ব্যবহার করার কথা ছিল না, বা এই শব্দের সাথে এটা ব্যবহার করার যোগ্যতা ছিল না। তাহলে আমরা দেখি এখানে কিভাবে এটাকে সমাধান করা যায়। ছেলেটি অত্যন্ত মেধাবী, অথবা অধ্যাপনায় ছাত্রদের তপস্যা না বলে আমরা বলতে পারি অধ্যয়নের ছাত্রদের কি বলতো, তপস্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শব্দের ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু বেশি সতর্ক থাকা লাগবে, এগুলো এখানে বাক্য ভুল হয়ে যেতে পারে। এর বাদ বা বাগধানজনিত ভুলটা কি আসলে, চোখে হলুদ ফুল দেখছি,
10 চক্রে ঈশ্বরভূত। আমাদের বাগধারা মানে বা প্রবাদ মানে হচ্ছে এমন কতগুলো বাক্য যেগুলো আসলে চিরন্তন ভাবে ওগুলো ওইভাবে করে ব্যবহার করা লাগে, এগুলোকে আমি চাইলে কাস্টমাইজ করতে পারি না, পরিবর্তন করতে পারি না। চোখে হলুদ ফুল, সর্ষে ফুলও কিন্তু হলুদই হয়, কিন্তু আমরা যদি হলুদ ফুল বলি তাহলে কিন্তু সেই বাক্যটা কিন্তু আর বাগধারা সেই প্যাটার্নে থাকে না, সেটা কিন্তু তার অর্থকে বিকৃত করে ফেলে। তাহলে আমরা বলবো কি বলতো, হলুদ ফুল না বলে আমরা কি বলবো বলতো, চোখে আমরা সর্ষা ফুল দেখছি অর্থাৎ সর্ষে ফুল দেখছি, এটাই কিন্তু আমাদের বলতে হবে। এখানে তুমি যদি সর্ষে না বলে তুমি যদি হলুদ লেখো তাহলে কিন্তু বাক্যটি বাগধারার কারণে কিন্তু সেটা ভুল হয়ে যাবে বা প্রবচন এখানে ভুল হয়ে যাবে। 10 চক্রে ঈশ্বরভূত, অর্থাৎ 10 জন যদি চক্রান্ত করে তাহলে ভগবান মানে ঈশ্বর পর্যন্ত ভূত হয়ে যেতে পারে। তবে এখানে শব্দ হচ্ছে ভগবান ভূত বলতে হবে। এখানে যদি আমি ভগবানের পরিবর্তে যদি আমি ঈশ্বর ব্যবহার করি, হ্যাঁ ঠিক আছে একই অর্থপূর্ণ শব্দ, কিন্তু এটি হচ্ছে একটা প্রবাদ। এই প্রবাদের জায়গায় আমি ভগবানের পরিবর্তে আমি কিন্তু ঈশ্বর ব্যবহার করতে পারবো না। 10 জনের চক্রান্তে ভগবানও ভূত হয়ে যেতে পারে, অর্থাৎ 10 জন চক্রান্ত করলে ভগবানও ঠিক থাকতে পারে। তাহলে দেখো আমরা জানলাম প্রবাদ প্রবচনের কারণে কিন্তু বাক্য ভুল হয়ে যেতে পারে। এরপরে স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, পদের বা বিশেষ্য বা বিশেষণ পদের ভুল প্রয়োগ। যেমন ধরো আমি বললাম আমি অপমান হয়েছি, আমি মামলায় সাক্ষী দিয়েছি। এখানে দেখো বানানের কোনো ভুল নাই, কোন রকম কোনো সমস্যা নাই, তারপর এখানে পদের জনিত ভুল রয়েছে। কি, বিশেষ্য পদ এবং বিশেষণ পদকে ঠিকঠাক ভাবে নির্ণয় করতে না জানার কারণে ভুল হয়েছে। তাহলে আমি কি লিখবো, আমি কি অপমান হয়েছি নাকি অপমানিত হয়েছি? আমি অপমানিত হয়ে, তাহলে আমার লিখতে হবে আমি অপমানিত হয়েছি। আমি মামলায় সাক্ষী দিয়েছি নাকি সাক্ষ্য দিয়েছি বলতো, আমি মামলায় সাক্ষ্য দিয়েছি। তাহলে আমরা দেখলাম পদের ভুলের কারণে কিন্তু বাক্য ভুল হয়ে যেতে পারে। এবার আমি তোমাদের এখানে কিছু বাক্য দিয়েছি, আমি দেখতে চাই আসলে তোমরা কে কয়টা বাক্য আসলে পারো। আমরা এতক্ষণ যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি তারই উপর ভিত্তি করে মূলত এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে। আপনি সপরিবারে আমন্ত্রিত, এই বাক্যটির ভুল কোথায়? বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, একটা গোপন কথা বলি, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, গীতাঞ্জলি পড়েছ কি, বিরাট গরু ছাগলের হাট। সপরিবারে আমন্ত্রিত, এই যে স, দেখো কি করা হয়েছে, শয়বটা বাদ দিয়ে স লেখা হয়েছে। বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ নয়, বাংলা একটি উন্নয়নশীল দেশ। এই বাক্যগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি কমন পড়ে, এজন্য আমরা অবশ্যই এগুলোকে তুলে নিব, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি অথবা খাতায় তুলে ফেলতে পারি, কারণ এগুলো থেকে পরীক্ষা দেখবো তোমাদের মোস্ট অফ দ্য কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। একটি গোপন কথা বলি, গোপন কথা নয়, শব্দকে বলতো গোপনীয় কথা বলি হবে, রাখে। তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, হ্যাঁ অশ্রু জল, হ্যাঁ অশ্রু জল না বলে আমরা কি বলবো, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল অথবা চোখের জলে ভেসে গেল। গীতাঞ্জলি বানানটিতে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘান্না রসিকার হয়ে যাবে। বিরাট গরু ছাগলের হাট, আমরা বিরাটটি দিয়ে যেহেতু হাটটা কি বড় বলতে চাচ্ছে জন্য বিরাট হাটের আগে ব্যবহার করা লাগবে। এটি লজ্জাস্কর ব্যাপার, এটা হবে লজ্জার ব্যাপার অথবা লজ্জাকর ব্যাপার হবে, লজ্জাস্কর বলে কোনো শব্দ নাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম তা যুক্ত করলে তার আগে যে দ্বিকারটা ছিল সেই দ্বিকার রসিকার হয়ে যাবে। তাহলে প্রতিযোগিতা বানানটাকে ঠিক করে নেওয়া হয়েছে, তোমরা ঠিক করে নাও। তার সৌজন্যতা হবে না, তার সৌজন্যে মুগ্ধ হলাম, সৌজন্যে মুগ্ধ হলাম। তোমাকে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা নয়, শব্দটা হচ্ছে জবাবদিহি করতে হবে, তোমাকে জবাবদিহিতা নয় জবাবদিহি করতে হবে। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে খাঁটি গরুর দুধ নয়, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, অর্থাৎ এখানে খাঁটি শব্দটা এই দুধের আগে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই যে বাক্যটিকে ব্যবহার করে শুদ্ধ করা যেতে পারে। রচনার উৎকর্ষতা অনস্বীকার্য না বলে আমরা বলবো রচনার উৎকর্ষ অনস্বীকার্য, এখানে উৎকর্ষতা হবে না, উৎকর্ষ হবে। অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে, অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে, অপরাহ্ন বানান ঠিক করা হয়েছে, ভুল বানান ঠিক করা হয়েছে। মাদকাসক্তি নয় মাদকাসক্ত, ঠিক আছে। এরপরে তিনি আরোগ্য হয়েছেন না হয় আমরা বলবো তিনি আরোগ্য লাভ করেছেন। তারপর আমরা কি বলবো, ইতোপূর্বে তার সাথে দেখা হয় নাই, ইতোপূর্বে বানানটা আমরা ঠিক করে নিয়েছি। সর্ববিদ্যা নয় অল্প বিদ্যা হবে, এটা প্রবাদের কারণে বাক্যটি কিভাবে লিখতে হবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কায়কবাদ মহাশ্মশান লিখেছেন, মহাশ্মশান বানানটিকে ঠিক করে লেখা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ কিন্তু এই বাক্য শুদ্ধিকরণের ক্লাসটি এখানেই শেষ হবে আসলে, এবং আমি আশা করছি তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই বাক্য শুদ্ধিকরণের ক্লাসটি দেখে থাকো বা শুনে থাকো, তাহলে তোমরা যে কোনো বাক্যকে তোমরা সমাধান করতে পারবে। কিভাবে করে আমরা বাক্যের ভুলগুলোকে শনাক্ত করতে পারি তা আমরা দেখিয়েছি। আশা করি তোমাদের কাছে এই ক্লাসটি খুবই ইফেক্টিভ একটি ক্লাস বলে মনে হয়েছে।